সি ডাবল ও এরকম ছিল না? জি, একটা অম্লীয় বাফার দ্রবণ, এক্সাম্পল বলো। হ্যাঁ বললাম তো। জি, CH3 COOH প্লাস CH3 COONA, তাই না? এরকমই তো নাকি? জি ভাইয়া। আচ্ছা, আর একটা ক্ষারীয় বাফার দ্রবণ। হ্যাঁ ক্ষারীয়টাটা তো NH4OH প্লাস NH4Cl। রাইট, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড। আচ্ছা, অম্লীয় বাফার দ্রবণটা কিভাবে তৈরি হয় সেটাও আমি দেখাইছিলাম, তাই না? যে ইথানোয়িক জি অ্যাসিড, ভাইয়া। এটা একটা মৃদু অ্যাসিড, এর মতো একটা তীব্র ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করা হইলেই তোমার হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ তৈরি হয়, তাই না? তাই তো? না ভাইয়া। আচ্ছা, এখন তোমাকে যদি বলে যে একটা অম্লীয় বাফার দ্রবণে পিএইচ কিভাবে গণনা করা হয়, ঠিক আছে? অম্লীয় বাফার দ্রবণ বা ক্ষারীয় বাফার দ্রবণে পিএইচ কিভাবে গণনা করা হয়, তাহলে আমাদেরকে এই আচ্ছা ভাইয়া এটা তো না বাফার দ্রবণ, মানে যে CH3COOH যোগ করতে হয় এটা তো না। ওই যে ভেঙে গিয়ে H+ আর হচ্ছে ইথানয়েড আয়ন উৎপন্ন হয় সেটা না? না, আমরা চলো একটু দেখে আসি কি ছিল অম্লীয় বাফার দ্রবণ। হ্যাঁ অম্লীয় বাফার দ্রবণে তো এটাই ছিল। দেখো এখানে কি লেখা আছে, এটা একটু পড়ো তো। হ্যাঁ আমি তো এটার কথা বলতেছি না, আপনি বললেন না ওই যে অম্লীয় বাফার দ্রবণের প্রসেসটা, বাফারের কৌশলটা, ওইটার কথা বলতেছি। হ্যাঁ, এইখানে তো কৌশল, কৌশল তো ওইটা ঠিক আছে। হ্যাঁ, কৌশল, কৌশল ঠিক আছে ওইটাই, বাট অম্লীয় বাফার দ্রবণ কিভাবে তৈরি হয় সেটা আমি জিজ্ঞেস করেছি। ও সেইটার বিক্রিয়া এটা, এটা জানি না ভাইয়া। এই যে অম্লীয় বাফার দ্রবণ দেখো, একটা মৃদু অ্যাসিড তার সাথে একটা তীব্র জি ক্ষার ভাইয়া যুক্ত বুঝছি, হলে। আমি ওইটা বুঝতে পারছি। জি ভাইয়া এটা পারি তো। জি, তো অম্লীয় বাফার দ্রবণ বললে এটাই। হ্যাঁ, ক্ষারীয় বাফার দ্রবণ বললে এটা। আমি ওইটা। আচ্ছা, তো আচ্ছা, এইটা মাথায় রাখো যে তোমার হচ্ছে এই ইথানোয়িক অ্যাসিডের মধ্যে, এই যে ইথানোয়িক অ্যাসিড আছে, এই ইথানোয়িক অ্যাসিডের মধ্যে যদি হচ্ছে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করা হয়, ইথানোয়িক অ্যাসিডের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে একটা অম্লীয় বাফার দ্রবণ তৈরি হয়, তাই তো? জি ভাইয়া। অম্লীয় বাফার দ্রবণ। এখন তোমাকে যদি বলে যে এই অম্লীয় বাফার দ্রবণের পিএইচ তুমি কিভাবে গণনা করবা, পিএইচ অম্লীয় বাফার দ্রবণ, তাহলে মানে কনসেপ্টটা বোঝো, কনটেক্সটটা কি কি বলছে। ইথানোয়িক অ্যাসিডের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করা হলো, তাহলে তুমি জানো এখানে একটা অম্লীয় বাফার দ্রবণ তৈরি হতে পারে, তাই না? তো সেই ক্ষেত্রে যদি জি তোমাকে ভাইয়া। বলে পিএইচ কিভাবে বের করবা, বা পিএইচ কি কিভাবে বের করে, সেক্ষেত্রে তোমার এই ফর্মুলাটা লাগবে, যেটাকে বলা হয় হ্যান্ডারসন হ্যাসেলবাখ সমীকরণ। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এখন একটু খেয়াল করো যে সূত্রটা কিভাবে লিখবা বা পরীক্ষা আসলে কিভাবে করবা। আমি আগে সহজভাবে বলে দেই, পরে এগুলা কিভাবে আসছে এগুলা পরে জানাবো। আগে দেখো হ্যান্ডারসন হ্যাসেলবাখ সমীকরণ। হ্যান্ডারসন হ্যাসেলবাখ সমীকরণ কোনটা? হ্যান্ডারসন হ্যাসেলবাখ সমীকরণ হচ্ছে এইটা, pH equals to pKa plus log থার্ড ব্র্যাকেট অফ সল ডিভাইডেড বাই থার্ড ব্র্যাকেট অফ অ্যাসিড। ঠিক আছে? জি ভাইয়া। তো এই সূত্রে পিএইচ তো আমরা জানি পিএইচ কি, বাট পিকেএ এটার নাম শুনছো কখনো? কে এর নাম শুনছো? কে এ, ভাইয়া। কে কে কি বলে কে এ? হ্যাঁ কে তো হচ্ছে ওই যে বিয়োজন ভেরি গুড। ধ্রুবকের অ্যাসিড, মাত্রা ছিল। জি, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কে হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। আর পিএইচ কে আমরা কি বলি? পিএইচ মানে আমরা কি লিখি? মাইনাস লগ এইচ প্লাস লিখি না? জি ভাইয়া। আর পিকে মানে হচ্ছে মাইনাস লগ কে এ।
তো মাইনাস লগ পিএইচ, মাইনাস লগ এইচ প্লাস কে বলা হয় পিএইচ, আর মাইনাস লগ কে কে বলা হয় পিকে। সো কোনো বিক্রিয়ায় যদি তোমার কে এর ভ্যালু দেয়া থাকে তাহলে পিকে এর ভ্যালু বের করতে পারবা না? হ্যাঁ পারবো। আচ্ছা ধর আমি বললাম কোন একটা বিক্রিয়ায় এই CH3COOH ইথানোয়িক অ্যাসিডের কে এর মান হচ্ছে 1.8 ইনটু 10 টু দি পাওয়ার -5। তাহলে বলো তো এখানে পিকে এর মান কত হবে? ক্যালকুলেটর ব্যবহার করে বলো তো পিকে এর মান কত হবে? পিকে মানে আচ্ছা পারবো। কত আসে পিকে এর মান? 4.74। হ্যাঁ উত্তর সঠিক। এই পারা যাবে না? জি ভাইয়া। তাহলে এখানে পিএইচ গেল, পিকে গেল, প্লাস লগ, এখানে থার্ড ব্রিগেড অফ সল্ট এই কথাটার মানে কি বলতো? সল্টের ঘনমাত্রা। ভেরি গুড, সল্টের ঘনমাত্রা। এখন দেখো এই অম্লীয় বাফার দ্রবণ, অম্লীয় বাফার দ্রবণে সল্ট কোনটা? সোডিয়াম। সল্ট CH3COON, এটা হচ্ছে সল্ট। সোডিয়াম ইথানয়েড, জি ভাইয়া। এটা হচ্ছে সল্ট। তো এই সল্টের ঘনমাত্রা বলতে বোঝাচ্ছে যে থার্ড ব্রিগেড অফ CH3COON এটার ঘনমাত্রা। ঠিক আছে? জি তার মানে ভাইয়া। প্রশ্নে সল্টের ঘনমাত্রা যে আছে ওই সল্টের ঘনমাত্রা উপরে বসাবো। আর থার্ড ব্রিগেড অফ অ্যাসিড মানে কি? অ্যাসিডের ঘনমাত্রা। ঠিক আছে? এই যে আমার যে অ্যাসিডটা থাকবে ইথানোয়িক অ্যাসিড। ওকে? জি ভাইয়া। আচ্ছা এই সূত্রে জাস্ট একটা জিনিস মনে রাখবা, এখানে অ্যাসিড যেটা আছে এটা মনে রাখবা অবশিষ্ট অ্যাসিড এর ঘনমাত্রা, অবশিষ্ট অ্যাসিডের ঘনমাত্রা। ওকে? জি ভাইয়া। আচ্ছা তাহলে একটু আমাকে বলো তো যে এই সূত্রে পিকে কি, কিভাবে বের করব পিকে? এই যে লবণের ঘনমাত্রা দিব আর হচ্ছে পিকে 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 সল্টের ঘনমাত্রা। পিকে এ। ভাই লগটাকে ওই পাশে পিএইচ মাইনাস করে দিব, লগ পুরাটা। হ্যাঁ পিকে বের করার সূত্রটা কোনটা বলো তো? পিকে বের করার সূত্র কোনটা? মাইনাস লগ কে। কে এ, এটাই তো, মাইনাস লগ কে এ, এটা শুনতে যাচ্ছি। পিকে এর সূত্র হচ্ছে মাইনাস লগ কে এ। আচ্ছা এইখানে থার্ড ব্রিগেড অফ সল্ট মানে কি? সল্টের ঘনমাত্রা। আর থার্ড ব্রিগেড অফ অ্যাসিড মানে কি? অ্যাসিডের ঘনমাত্রা। আচ্ছা অবশিষ্ট অ্যাসিডের ঘনমাত্রা। ওকে? জি ভাইয়া। আচ্ছা এই ফর্মুলাটা জাস্ট মনে রাখবা। আচ্ছা এটা মনে রাখলেই হবে, এই লাস্ট ফর্মুলাটা মনে রাখলেই হবে। আর যদি একটা ক্ষারীয় বাফার দ্রবণ বলে, কি দ্রবণ? ক্ষারীয় বাফার দ্রবণ। আচ্ছা একটা ক্ষারীয় বাফার দ্রবণের ই বলো তো, এক্সাম্পল বলো তো। NH4Cl, না না, NH4OH প্লাস NH4Cl। হ্যাঁ একটা ক্ষারীয় বাফার দ্রবণ হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড। তো এইখানে এটা হচ্ছে কি একটা ক্ষার বা বেস, আর এটা হচ্ছে সল্ট বা লবণ, তাই না? জি ভাইয়া। তাহলে একটু খেয়াল করো এইখানে ক্ষারীয় বাফার দ্রবণ, তাহলে ক্ষারীয় বাফার দ্রবণে তো ডিরেক্টলি আমি পিএইচ পাবো না, পাবো কি পিওএইচ পাবো, যেহেতু ক্ষার, তাই না? জি ভাইয়া। তাহলে এখানে খেয়াল করো এই পিওএইচ, এই পিওএইচ এটা বের করার ফর্মুলাটা হচ্ছে দেখো এই সূত্রের মতোই, যে পিকেবি। তাহলে বলো তো পিকেবি, পিকে তো জানো যে পিকে কিভাবে বের করে, তাহলে পিকেবি কিভাবে বের করবা? পিকে মানে হচ্ছে মাইনাস লগ মাইনাস কে এ। লগ কেবি। হ্যাঁ রাইট, তো মাইনাস লগ কেবি, মাইনাস লগ কেবি। কেবি মানে কি? জি ভাইয়া।
কেবি মানে হচ্ছে ওই যে ক্ষারের বিয়োজন ধ্রুবক। ভেরি গুড, ক্ষারের বিয়োজন ধ্রুবক। আচ্ছা, তাহলে এই যে দেখো পিএইচ ইকুয়ালস টু পিকে আর পিওএইচ ইকুয়াল টু হচ্ছে পিকেবি প্লাস লগ উপরে হচ্ছে সল্ট, থার্ড ব্র্যাকেট অফ সল্ট, থার্ড ব্র্যাকেট অফ সল্ট মানে কি সল্টের ঘনমাত্রা, এই যে অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা। ওকে, জি ভাইয়া। আর থার্ড ব্র্যাকেট অফ বেস মানে কি এই যে ক্ষারের ঘনমাত্রা, এবং এটা অবশ্যই অবশিষ্ট ক্ষারের ঘনমাত্রা। বুঝতে পারছো? জি ভাইয়া। মাথায় থাকবে সূত্র দুইটা। জি ভাইয়া, মানে অ্যাসিডের ক্ষেত্রে ছিল অ্যাসিডটা অবশিষ্ট, আর রাইট, এখানে ক্ষারের ক্ষেত্রে হচ্ছে অবশিষ্ট ক্ষারের ঘনমাত্রা। ভেরি গুড। রিলেট করতে পারতেছো বিষয়গুলা? জি ভাইয়া। ওকে, সো আমি একটা ম্যাথ দেখাবো, ম্যাথ দেখায়া তোমার হচ্ছে এই বাফার জোন শেষ করে দিব। আর এখানেও আরো অনেক কিছু আছে, এগুলো অ্যাডমিশনে লাগে, আপাতত দরকার নাই। ওকে, কিছু ছোটখাটো ম্যাথ দেখাই দেই এখানে। 1 নাম্বার যেটা আছে খুবই সিম্পল একটা ম্যাথ, প্রশ্নটা একটু দেখো। 1 নাম্বার, জি ভাইয়া, বাফার দ্রবণের পিএইচ বের করতে বলছে। তাহলে একটু খেয়াল করো যে এখানে কি আছে, আমার CH3COH, এটার কি দেয়া আছে? মোল সংখ্যা দেওয়া আছে। মোল সংখ্যা দেয়া আছে। আচ্ছা, আর এখানে আমার যে লবণটা দেয়া আছে CH3CON, এটারও মোল সংখ্যা দেয়া আছে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, আর এখানে কে এর ভ্যালু দেয়া আছে? কি দেয়া আছে? কি বলো? কে এর ভ্যালু দেয়া আছে। তো আমার যেহেতু পিএইচ বের করতে বলছে, তাহলে আমার কি কোন সূত্রটা হবে বলো? আমি যে সূত্র দুইটা পড়ে আসছি, প্রথমটা না পরেরটা? আহ, কি এ বের করতে বলছে? প্রথমটা হবে। প্রথমটা হবে, রাইট, প্রথমটা হবে। এখন এই জায়গায় একটু দেখো সূত্রটা কি ছিল, প্রথম সূত্রটা বলো তো কি ছিল? পিএইচ ইকুয়াল টু কে প্লাস লগ, উপরে ছিল সল্ট, নিচে ছিল হচ্ছে অ্যাসিড। আচ্ছা, এটা হচ্ছে লবণের ঘনমাত্রা, তাই তো? তাহলে এখানে লবণ জি কি আছে? ভাইয়া। CH3COON, ডাবল। তাই না? আর অ্যাসিড কে জি আছে? ভাইয়া। পিএইচ থ্রি সি ডাবল CH3COOH। এইচ। আচ্ছা, এইখানে একটু খেয়াল করো তো, এইগুলা কি আসলে ঘনমাত্রা না? এই যে থার্ড ব্র্যাকেট অফ CH3CON, থার্ড ব্র্যাকেট অফ CH3COOH, এগুলা কি ঘনমাত্রা না? জি ভাইয়া, কোনো মাত্রা। আচ্ছা, কিন্তু প্রশ্নে কি আমার ঘনমাত্রা দেয়া আছে নাকি মোল দেয়া আছে? মোল দেয়া আছে না? আচ্ছা, তা এইখানে খেয়াল করে দেখো, এই সূত্রটাকে আমরা একটু মডিফিকেশন করতে পারি। সেটা হচ্ছে, দেখো তো ঘনমাত্রা S ইকাল টু সূত্র কি? N ডিভাইডেড বাই V না? জি ভাইয়া। তো এইখানে একটু বোঝো, আমার একটা পাত্রের মধ্যে আমি হচ্ছে কি নিছি, CH3COOH নিলাম, ইথানোয়িক অ্যাসিড, এর মধ্যে হচ্ছে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম, তাই তো? জি ভাইয়া। নেয়ার পরেই তো সেটা কি হয়েছে, অম্লীয় বাফার দ্রবণ হয়েছে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো তো, এই পাত্রের কি একটা টোটাল আয়তন আছে না? হ্যাঁ ভাইয়া, আছে। এই আয়তনটা এবং টোটাল আয়তনটা মানে কি, এখানে আমি যে ইথানোয়িক অ্যাসিডটা নিলাম যতটুকু পরিমাণ নিলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড যতটুকু পরিমাণ নিলাম, এই দুটার মোট আয়তনই তো হচ্ছে এই পাত্রের আয়তন, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এবার একটু খেয়াল করো তো, ধরো এই যে CH3COONA, এটা কি লবণের ঘনমাত্রা না? জি ভাইয়া। তো আমি যদি এখানে ফর্মুলা ব্যবহার করি, ঘনমাত্রা ফর্মুলা, তাহলে আমার উপরে কি হবে, N অফ CH3COONA, তাই না? লবণের মোল ডিভাইডেড বাই কি, পাত্রের আয়তন, তাই হবে না? জি ভাইয়া। আচ্ছা, আবার আমি যদি বলি এই ইথানোয়িক অ্যাসিডের ঘনমাত্রা, তাহলে সূত্র কি হবে? অ্যাসিডের হচ্ছে মোল মোল সংখ্যা আর হচ্ছে সংখ্যা, আয়তনটা। ভেরি গুড। আয়তন কি হবে, ভি হবে, তাই না? যেহেতু পাত্রের মধ্যে জি আছে। ভাইয়া। আচ্ছা, এবার খেয়াল করো তো, এইটা ডিভাইডেড বাই এটা, এই যে এটা ডিভাইডেড বাই এটা যদি করি, অর্থাৎ
এটা ডিভাইডেড বাই এটা করি, তাহলে আলটিমেটলি কি লেখা যায় বলো তো? CH3 COONA ডিভাইডেড বাই CH3 COOH, মানে প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে যদি ভাগ করি তাহলে কি হবে? এই ভিটা কি উল্টে যাবে না? N অফ জি ভাইয়া CH3 বুঝছি এটা। COONA, এই ভিটা ভিটা কাটা যাবে, সো আলটিমেটলি কি আসবে? N অফ CH3 COOH, রাইট? জি ভাইয়া। তার মানে এইখান থেকে আসলে আমি কি পাইলাম, যে লবণের ঘনমাত্রাটাকে আমি কি লিখতে পারি? লবণের মোল সংখ্যা। আর অ্যাসিডের ঘনমাত্রাটাকে আমি লিখতে পারি কি? অ্যাসিডের মোল সংখ্যা লিখতে পারি না? জি ভাইয়া পারি। তাহলে এইখানে খেয়াল করো তো, যে আমাদের যে ফর্মুলাটা ছিল, এই যে এইটা, এই যে ফর্মুলাটা ছিল, এটাকে কি আমি ইচ্ছা করলে এইভাবে লিখতে পারি? পিএইচ ইকুয়ালস টু পিকেএ প্লাস লগ এন অফ সল্ট এন অফ অ্যাসিড। এইখানে আগে ছিল থার্ড জি ব্র্যাকেট অফ ভাইয়া পারি। সল্ট, থার্ড ব্র্যাকেট অফ অ্যাসিড, এটা পরিবর্তে এটা লেখা যায়। হ্যাঁ ভাইয়া যায়। আচ্ছা, তাহলে এই দুইটা ফর্মুলা মাথায় রাখতে হবে। সিমিলারলি কিন্তু ক্ষারের ক্ষেত্রেও একই জিনিস হবে, তাই না? জি ভাইয়া। দেখো প্রশ্নে আমার যেহেতু মোল দেয়া আছে, দ্যাটস ওয়াই আমি এই সূত্রটা অ্যাপ্লাই করছি, বুঝতে পারছো? জি ভাইয়া। এখন দেখো আমার প্রশ্নে দেয়া আছে কে এ, কিন্তু আমার লাগবে কি? পিকে। তাহলে পিকে ইকুয়াল টু মাইনাস লগ কে এ, এখান থেকে 4.74, বুঝছো? জি ভাইয়া। এন অফ অ্যাসিড 0.125 মোল, এই যে এটা। আর এন অফ সল্ট 0.165, বুঝছো? জি ভাইয়া। তো এগুলো বসাই দিছি সূত্রে, বসাই দিয়ে পিএইচ বের করে ফেলছি। তার মানে অম্লীয় বাফার দ্রবণে পিএইচ আমি বের করা শিখে গেলাম। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এরপরে দেখো তো 2 নাম্বারটা পারা যাবে কিনা। হ্যাঁ ভাইয়া পারবো, সেমই তো। হ্যাঁ, কিন্তু 2 নাম্বারে কি দেয়া আছে? ডিরেক্টলি ঘনমাত্রা দেয়া আছে, ঠিক আছে? লবণ আর জি অ্যাসিডের ভাইয়া। ঘনমাত্রা দেয়া আছে, সো লবণ আর ঘনমাত্রা অ্যাসিড বসাই দিব, লবণ আর অ্যাসিডের ঘনমাত্রা বসাই দিব, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, ওকে, এখান থেকে এইগুলা একটু করতে হবে। বাফার দ্রবণ থেকে আর একটা ম্যাথ দেখাই দিব, জাস্ট এইটা দেখো, এই প্রশ্নটা বোঝো কিনা। তার আগে একটা বলি যে এই প্রশ্নগুলা আমি হচ্ছে তোমাকে মোটামুটি ইয়ের আগ পর্যন্ত পড়াইছিলাম, যে কেমিস্ট্রি সেকেন্ড পেপার থার্ড চ্যাপ্টার পরিমাণগত রসায়ন কি পড়ানো হয়েছিল তোমাকে? জি ভাইয়া। আচ্ছা, তো ওইটার মধ্যে এই টাইপের অনেকটুকু দেখানো হয়েছিল, মানে ওই ম্যাথটা যদি বুঝে থাকো এটা বুঝতে আর কি সুবিধা হবে। প্রশ্নটা একটু দেখো, প্রশ্নটা বোঝো কিনা। প্রশ্ন। জি ভাইয়া। দেখো প্রশ্নটা বোঝো কিনা, দেখো তো পরিচিত মনে হয় কিনা প্রশ্নটা। জি ভাইয়া, কি ধরনের বাফার তৈরি হবে সেটা বের করতে হবে। আর পিচ কত? হ্যাঁ, দুইটা পাত্র আছে, একটা হচ্ছে 0.1 মোলার। স্যার একটু হোল্ড করো, প্রশ্নটা একটু দেখো আর উত্তরটা একটু দেখো, কেমন? আচ্ছা ভাইয়া।
হ্যাঁ, হ্যালো সারা, জি ভাইয়া। ম্যাথটা দেখছো? কিছু কি বুঝছো? ভাইয়া এই যে মাঝখানের টুকু ফার্স্টের টুকু তো বুঝলাম না, এইভাবে কেন করছে? আচ্ছা ঠিক আছে, আমি প্রশ্নটা একটু বলি, আনসারটাও বলে দিচ্ছি। প্রশ্নটা হচ্ছে 0.1 মোলার 20 মিলিলিটার ইথানোয়িক অ্যাসিড রাখা আছে একটা পাত্রে, তাই তো? জি ভাইয়া। আর একটা পাত্রে আছে 0.2 মোলার 8 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এই দুইটা পাত্রকে যদি একসাথে মিক্স করা হয় তাহলে সেক্ষেত্রে কি ধরনের বাফার দ্রবণ তৈরি করবে? সেটা কি অম্লীয় বাফার দ্রবণ তৈরি করবে না ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করবে সেটা জিজ্ঞেস করছে। আর যদি তৈরি করে সেই দ্রবণের পিএইচ কত হবে? অর্থাৎ ধরো অম্লীয় বাফার দ্রবণ তৈরি করলো, সেক্ষেত্রে পিএইচ কত হবে? ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্ন। এখন জি তুমি তো ভাইয়া। এটা জানো যে ইথানোয়িক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করানো হইলে এখানে একটা বাফার দ্রবণ তৈরি হয়, অম্লীয় বাফার দ্রবণ তৈরি হইতে পারে। তো তোমাকে প্রথমে এটা আগে মানে দেখাইতে হবে যে এখানে অম্লীয় বাফার দ্রবণটা তৈরি হয়। হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা ওই যে যে সূত্রটা শিখছি যে অম্লীয় বাফার দ্রবণে পিএইচ বের করার যে ফর্মুলা, সেই ফর্মুলা দিয়ে আমরা ম্যাথ করব। বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, সেটার জন্য প্রথমে 1 নাম্বার পাত্রে আমি ইথানোয়িক অ্যাসিডের মোল সংখ্যাটা বের করে নিছি। বুঝছো? জি ভাইয়া। হ্যাঁ, n=sv ওই ফর্মুলা দিয়ে। হ্যাঁ ভাইয়া, এইটুকু বুঝছি। আচ্ছা, সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা বের করলাম, বুঝছি। আচ্ছা, এবার একটু খেয়াল করো তো এই দুইটার মধ্যে কোনটা বেশি আছে, অ্যাসিড না ক্ষার? 0.0016 002 ভাইয়া। এনে এওএইচ বেশি আছে। এখানে তো 0.002 আর এটা তো 0.00116, তো 0.001.002 কোনটা বেশি? অ্যাসিড বেশি না? জি ভাইয়া। এটা তো 20। হ্যাঁ, এটা 20 আর এটা হচ্ছে 16। আচ্ছা, এবার একটু খেয়াল করো, এই দুটাকে যদি আমি মিক্স করি তাহলে কি এই রিঅ্যাকশনটা হবে না? ইথানোয়িক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম ইথানয়েড প্লাস পানি। জি ভাইয়া। আচ্ছা, এটা অবশ্যই সমতা করে নিতে হবে, আর সমতা করাই আছে। তাহলে এই সমতা থেকে কি বলা যায় বলতো, যে 1 মোল
সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল ইথানোয়িক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 1 মোল সোডিয়াম ইথানয়েড তৈরি করে, এটা কি বলা যায়? হ্যাঁ যায়। তাহলে এইখানে আমার কম আছে কোনটা? ক্ষার কম আছে, তাহলে ক্ষার সম্পূর্ণরূপে বিক্রিয়া করবে, যেটা কম থাকে সেটা সম্পূর্ণ বিক্রিয়া করে, এটা তো আমরা জানি। তাহলে 0.0016 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড যদি বিক্রিয়া করতে চায় তাহলে অ্যাসিড থেকে কতটুকু আসতে হবে? একই পরিমাণ। জি ভাইয়া। তার মানে 0.0016 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড 0.0016 মোল সোডিয়াম ইথানোয়িক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ যে তৈরি করবে সেটাও কি 1 মোলই তৈরি করবে না? মানে ওই পরিমাণ তৈরি করবে না, 0.0016 মোল। এই লাইনটা কি বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো, আমার অ্যাসিড ছিল 0.0020 মোল, সেইখান থেকে আমার 0.0016 মোল অ্যাসিড বিক্রিয়া করে ফেললো, তাহলে পাত্রের মধ্যে কি অ্যাসিড অবশিষ্ট থাকবে না? জি ভাইয়া থাকবে। আচ্ছা, তাহলে আমরা ওইটা বের করে নিলাম যে পাত্রে ইথানোয়িক অ্যাসিড অবশিষ্ট থাকবে, তাহলে 0.0004 মোল। এটা কি বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে পাত্রের মধ্যে অবশিষ্ট থাকলো কি? অ্যাসিড থাকলো না, ইথানোয়িক অ্যাসিড। জি ভাইয়া। তাহলে পাত্রে যেটা অ্যাসিড অবশিষ্ট থাকলে বাফার দ্রবণটা হয় অম্লীয় বাফার দ্রবণ, পাত্রে ক্ষার অবশিষ্ট থাকলে ক্ষারীয় বাফার দ্রবণ। তাহলে যেহেতু পাত্রের মধ্যে অ্যাসিড অবশিষ্ট আছে, তাহলে এটা কি ধরনের বাফার দ্রবণ তৈরি করবে? অম্লীয় বাফার দ্রবণ তৈরি করবে না? অম্লীয় বাফার দ্রবণ। ভেরি গুড, অম্লীয় বাফার দ্রবণ তৈরি করবে, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে যদি এই পর্যন্ত আসে কি ধরনের বাফার দ্রবণ তৈরি করবে, তাহলে এইটুকুই শেষ। এই পর্যন্ত করলেই আনসার শেষ। ওকে, জি ভাইয়া। তবে আর একটু বেটার হয় যে পিএইচটা বের করে দিলে, যে পিএইচ কত, পিএইচ বের করলে দেখবা যে তুমি একদম নিশ্চিত হয়ে যাবে এটা একটা অম্লীয় বাফার দ্রবণ তৈরি করছে। তো পিএইচ কিভাবে বের করে সেটা আমরা এখন দেখব, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, পিএইচ বের করার ফর্মুলা আমরা কি শিখছি? অম্লীয় বাফার দ্রবণের পিএইচ বের করার ফর্মুলা Ka plus log। কে এ, কে না, পি কে প্লাস লগ। জি ভাইয়া। উপরে লবণ নিচে অ্যাসিড। ভেরি গুড, তাহলে এই বিক্রিয়ায় লবণ কোনটা? CH3 CH3COONA। Na, আর অ্যাসিড হচ্ছে CH3COOH, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, তো তুমি ইচ্ছা করলে এই ফর্মুলা ব্যবহার করতে পারো, অথবা তুমি ইচ্ছা করলে এই ফর্মুলাটাও ব্যবহার করতে পারো। আমরা পরে যে ফর্মুলাটা শিখলাম, লগ n অফ সল্ট মানে CH3COONA ডিভাইডেড বাই n অফ অ্যাসিড CC3COOH, তুমি ইচ্ছা করলে এটাও ব্যবহার করতে পারো, ঠিক আছে? জি ভাইয়া। দেখো এটা কিভাবে বের করবা, আমি হচ্ছে আগে দ্বিতীয়টা দেখাই দিই, পরে হচ্ছে 1 নাম্বারটাও দেখাই দিচ্ছি। এই ফর্মুলা যদি ব্যবহার করো, এখানে তো ঘনমাত্রা দেওয়াই আছে। কোথায় ঘনমাত্রা দেয়া আছে? এই যে 0.1 মোলার আর 0.2 মোলার। না, আমি যে এই যে ফর্মুলাটা যখন আলোচনা করলাম তখন কি বলছি বলো তো? এটা হচ্ছে লবণের ঘনমাত্রা। দেখো তো এই বিক্রিয়ায় লবণের ঘনমাত্রা দেয়া আছে? না ভাইয়া, ওটা আলাদা আলাদা দেওয়া। দেয়া নাই। আর এই যে অ্যাসিডের ঘনমাত্রা, এটাও কি দেয়া আছে? এইখানে যে ঘনমাত্রাটা দেয়া আছে 0.1 মোলার, এটা কি এই অ্যাসিডের ঘনমাত্রা? না, এটা এই অ্যাসিডের ঘনমাত্রা না। আমি বলছি কি, অবশিষ্ট যে থাকে, অ্যাসিড যে অবশিষ্ট থাকে তার ঘনমাত্রা, এই কথাটা বলছিলাম না? জি ভাইয়া। তাহলে খেয়াল করো, এখানে আমি হচ্ছে এই সূত্রটা পরে আসতেছি, আগে এটা দেখো, এটা এক লাইনে করে ফেলা যাবে। পিকে তো বের করা পারো নাকি? জি ভাইয়া। এই বিক্রিয়ায় কে এর মান দেয়া আছে, তো পিকেও বের করা যাবে, অথবা ডিরেক্টলি তোমার পিকেও দেওয়া থাকতে পারে। তো এখানে পিকে এর মান বসাই দিলা 4.74, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, লবণের মোল সংখ্যা দেখো তো, লবণ কতটুকু, কত মোল তৈরি হয়? 0.016। রাইট, তাহলে এখানে আমি বসাবো এটা 0.0016, ওকে, ডিভাইডেড বাই n অফ CH3COOH, এইখানে কত বসাবো বলো তো? এটা কি অ্যাসিডের মোল সংখ্যা? 0.004। রাইট, তো এটা যদি বসাও তাহলে ক্যালকুলেশন যদি করো তাহলে দেখবা পিএইচ এর মান আসবে 5.34, ওকে? জি ভাইয়া। আচ্ছা, এই ফর্মুলা ইউজ করলেও আসবে 5.35, আর 5.35 এটা কি 7 এর চেয়ে কম না? জি ভাইয়া। তার মানে এটা অম্লীয় বাফার দ্রবণ, কনফার্ম।
ওকে। জি ভাই। আচ্ছা, আর যদি তুমি এই প্রথম সূত্রটা দিয়ে ব্যবহার করতে, প্রথম সূত্র যে পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস লগ লবণের ঘনমাত্রা বাই অ্যাসিডের ঘনমাত্রা, সেক্ষেত্রে তোমাকে একটু কাজ করে নেওয়া লাগতো। সেটা হচ্ছে একটু খেয়াল করো যে আমার অ্যাসিডের ঘনমাত্রা যদি আমি বের করতে চাই, তাহলে ঘনমাত্রা মানে কি মোল ডিভাইডেড বাই আয়তন। তাহলে অ্যাসিড অবশিষ্ট আছে কত মোল, 0.004 মোল ডিভাইডেড বাই আয়তন। তো এখানে আয়তন হবে কত বলো তো? এই পাত্রে ছিল 20 ml, এই পাত্রে ছিল 8 ml, তাহলে 20 প্লাস 8 28 ml, তাই না? কিন্তু এটা তো মিল লিটার, জি ভাইয়া। এটাকে লিটার নিতে হবে। লিটার নিলে কি হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে ভাগ করার পরে আমার আসবে কত, 0.028 লিটার। তো এই আয়তন দিয়ে তোমার হচ্ছে এই যে এখানে ভাগ করে দিতে হবে, বুঝছো? জি ভাইয়া। ভাগ করলে ঘনমাত্রা পেয়ে যাবে অ্যাসিডের। আর লবণের ঘনমাত্রা সিমিলারলি বের করবা সেইভাবেই, যে লবণ তৈরি হয়েছিল কতটুকু, 0.0016 মোল ডিভাইডেড বাই আয়তন হচ্ছে 0.028 লিটার। দেন সূত্রে বসাই দিবা, ক্যালকুলেশন করবে, উত্তর চলে আসবে, বুঝছো? জি ভাইয়া। সো আলটিমেটলি আসলে এই যে আয়তন দিয়ে ভাগটা করতে হয় না, কারণ হচ্ছে কি, এই যে দেখো এই যে এইখান থেকে আলটিমেটলি ওই আয়তন দুইটা সেমই যেহেতু চলেই যায়, সো আলটিমেটলি ওই মোলটাই থাকে, বুঝছো কি? জি ভাইয়া। ওকে। সো এই যদি কখনো তোমার হচ্ছে ধরো বুয়েটে বা রিটেন যে জায়গাগুলোতে আছে, যদি প্রশ্ন যেমন কুয়েটে রিটেন আছে, সো এগুলা হচ্ছে এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা খুব বেশি। ঠিক আছে, এত কথা হয়তো লিখতে হবে না, কিন্তু দ্রুত করতে হবে। তো এই প্রশ্নগুলা ওইখানে যে ভার্সিটিগুলোতে অ্যাডমিশন টেস্টে রিটেন আছে ওইগুলাতে এটা আসার সম্ভাবনা খুব বেশি। তো এটা একটু মাথায় রাখবা। আর বোর্ডের জন্য তো খুবই ইম্পর্টেন্ট। ভাইয়া বোর্ড পরীক্ষা তো আর হবেই না, ইম্পর্টেন্ট দিয়ে আর কি করবো? হ্যাঁ, সেটাই বলতেছি যে এটা অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে। জি ভাইয়া। আচ্ছা, তো এই ছিল মোটামুটি তোমার হচ্ছে এই এইচএসসি শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত